ওয়েলকাম ফ্রেন্ড, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা আজকে যৌন জনন সম্পর্কে জানবো বা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে জানবো। আগের ভিডিওতে আমি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা অন্য অযৌন জনন সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন সম্পর্কে জানবো। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন হচ্ছে এমন একটা রিপ্রোডাকশন প্রক্রিয়া, যে রিপ্রোডাকশন প্রক্রিয়া বা জননের মাধ্যমে এখানে কি হয়, এখানে গ্যামেটের সৃষ্টি হয়। গ্যামেট গয়যুগ্লাকার ময়কার ট গ্যামেট, গ্যামেটের সৃষ্টি হয়। গ্যামেট কি? গ্যামেট অর্থাৎ জনন কোষ। জনন কোষ আমরা জানি জনন সম্পন্ন হওয়ার জন্য যে নির্দিষ্ট বিষয়গুলির মাধ্যমে জনন হয়, তার মধ্যে একটা অন্যতম বিষয় হলো গ্যামেট তৈরির মাধ্যমে জনন। তাহলে গ্যামেট তৈরির মাধ্যমে জনন বা গ্যামেট সৃষ্টির মাধ্যমে জননকে বলা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। জনন কোষ জিনিসটা কি? জনন কোষ হচ্ছে, যেমন আমরা যদি সাধারণ একটা উদাহরণের সাহায্যে মনে করার চেষ্টা করি, তাহলে পিতা, আমরা যদি সাধারণ একটা উদাহরণের সাহায্যে মনে করি, পিতা প্লাস মাতা সমান সন্তান সমান সন্তান। জনন যখন সম্পন্ন হয়, পিতা কর্তৃক তৈরি শুক্রাণু, পিতা কর্তৃক তৈরি শুক্রাণু, মাতা কর্তৃক তৈরি ডিম্বাণু পরস্পরের মধ্যে সমন্বয় ঘটে বা সংযোগ ঘটে। সংযোগের মাধ্যমে তৈরি হয় ভ্রূণ বা সন্তান। তাহলে যে জনন পদ্ধতির মাধ্যমে গ্যামেট অর্থাৎ শুক্রাণু, মেল গ্যামেটকে শুক্রাণু বলা হয়, এবং ফিমেল যে গ্যামেট তৈরি হয় সেই ফিমেল গ্যামেটকে বলা হয় ডিম্বাণু। তাহলে শুক্রাণু ডিম্বাণু পরস্পরের সাথে যে মিলন ঘটে, এই মিলন প্রক্রিয়া, এই মিলন প্রক্রিয়াকে বলা হয় নিষেক বা বলা হয় ফার্টিলাইজেশন। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে পিতা কর্তৃক তৈরি শুক্রাণু, মাতা কর্তৃক তৈরি ডিম্বাণু, নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণ সৃষ্টি ঘটে বা সন্তান উৎপাদিত হয়, সেই নির্দিষ্ট জনন প্রক্রিয়াকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের ক্ষেত্রে যে গ্যামেটগুলি তৈরি হয় বা যে জনন কোষগুলি তৈরি হয়, সেই জনন কোষ কিরকম? ধরে নেওয়া যাক একটা জনন মাতৃকোষ 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত। সেই 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত একটা জনন মাতৃকোষ যখন বিভাজিত হয়, তখন এখানে কিন্তু হ্রাস বিভাজন বা এখানে রিডাকশন ডিভিশন লক্ষ্য করা যায়। অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত জনন মাতৃকোষের বিভাজনের মাধ্যমে এখানে n সংখ্যক ক্রোমোজোম যুক্ত হ্যাপ্লয়েড গ্যামেটের সৃষ্টি হয়। তাহলে শুক্রাণু হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি এবং ডিম্বাণু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড, এবং দুজনের ফিউশনে বা দুজনের সংযোগের ফলে, দুজনের নিষেকের ফলে যে সন্তান তৈরি হয় তার ক্রোমোজোম সংখ্যা সবসময় 2n হবে। পিতার ক্রোমোজোমও 2n ছিল, মাতার ক্রোমোজোমও কিন্তু 2n ছিল। অর্থাৎ এই প্রকার যৌন জননের ফলে একটা বংশের যে প্রজাতির সংখ্যা বা ক্রোমোজোমের প্রজাতির সংখ্যা, সেই ক্রোমোজোমের প্রজাতির সংখ্যা সর্বদাই কিন্তু ধ্রুবক থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখা। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা যা, প্রত্যেক মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সাধারণভাবে তাই হয়। তার কারণ হচ্ছে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। তাহলে এখানে শুক্রাণু বা পুংগেমেট, ডিম্বাণু বা স্ত্রী গেমেট দুজনের মিলনের পরে যে ভ্রূণ তৈরি হয়, সেই ভ্রূণে কিন্তু প্রকৃতপক্ষে মাতা বা পিতার যে ক্রোমোজোম সংখ্যা ছিল, সেই ক্রোমোজোম সংখ্যাই কিন্তু বহন করে থাকে। তাহলে এটা হচ্ছে যৌন জননের একটা প্রধান গুরুত্ব। এরপরে চলে আসি আমরা যৌন জননের প্রকার। যৌন জননে যদি প্রকার টাইপ লক্ষ্য করা যায়, তাহলে যৌন জননের সাধারণত দুইটি প্রকার হয়। এক নম্বর প্রকার বা প্রথম নম্বর প্রকার সেটাকে আমরা বলছি সিনগ্যামি। এক নম্বর প্রকার বা সিনগ্যামি। এবং দুই নম্বর প্রকার হচ্ছে কনজুগেশন বা বলা হয় সংশ্লেষ। সিনগ্যামি কি না, যখন দুটি ভিন্ন ধরনের গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়, দুটি ভিন্ন প্রকারের গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয় এবং জাইগোট গঠিত হয়। জাইগোট এটা একটা নতুন টার্ম আমাদের ক্ষেত্রে। জাইগোট কি না, দুটো গ্যামেট মিলনের ফলে, অর্থাৎ পুংগেমেট স্ত্রী গ্যামেট মিলনের ফলে যে এককোষী জীবের সৃষ্টি হয়, যে এককোষী জীব, সিঙ্গেল সেল অর্গানিজম, সিঙ্গেল সেল সৃষ্টি হয়, যার বিভাজন এবং বিভাজনের মাধ্যমে এমব্রায়ো উৎপাদিত হয়।
যার বিভাজন এবং বিভাজনের মাধ্যমে এমব্রায়ো বা ভ্রূণের সৃষ্টি হয়, যে কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হয় সেই কোষই হচ্ছে জাইগোট। এটাকে জাইগোট বলা হয়, এটাকে জাইগোট বলা হয়। তাহলে ভিন্ন ধরনের দুটি কোষ স্থায়ীভাবে মিলনের ফলে জাইগোট সৃষ্টির যে পদ্ধতি, সেই যৌনজনের প্রকারভেদকে বলা হয় সিনগ্যামি। অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়, পার্মানেন্টলি মিলিত হয়। যেটা যদি এটা যদি স্ত্রীগ্যামেট ধরা হয়, এটা যদি পুংগ্যামেট ধরা হয়, দুটো পার্মানেন্ট ভাবে মিলিত হয়ে একটা নির্দিষ্ট কোষের সৃষ্টি করে, যে কোষ থেকে জাইগোট বা এমব্রায়ো, যেটা সিঙ্গেল সেল, আমরা প্রত্যেকে সিঙ্গেল সেল থেকে তৈরি, আমরা প্রত্যেকে অর্গানিজম সিঙ্গেল সেল থেকে তৈরি এবং জাইগোট থেকে সৃষ্টি। তাহলে সেই জাইগোট সৃষ্টির যে পদ্ধতি বা জাইগোট সৃষ্টির যে প্রকারভেদ, সেই সেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলছি আমরা সিনগ্যামি। এর কতগুলো টাইপ আছে, কি কি টাইপ আছে একটু দেখে নিয়ে যায় টাইপগুলো। প্রথমে হচ্ছে অ্যানআইসোগ্যামি। অ্যানআইসোগ্যামি, প্রথমে এ হচ্ছে অ্যানআইসোগ্যামি। অ্যানআইসোগ্যামি, অ্যানআইসোগ্যামি। অ্যান মানে না, আইসো মানে সমান, মানে সমান না। অ্যানআইসোগ্যামি মানে সমান না, অর্থাৎ যে পদ্ধতিতে দুটো গেমেট একটা আকৃতিতে বড় হবে, একটা আকৃতিতে ক্ষুদ্র হবে, দুটো গেমেট স্থায়ীভাবে মিলিত হবে এবং নির্দিষ্টভাবে জাইগোট গঠিত হবে, তাহলে একটা বৃহৎ আকারে হবে, একটা ক্ষুদ্র আকারে হবে। জেনারেলি স্ত্রী গেমেট যেটা হয়, যেটা হচ্ছে ফিমেল গেমেট সেটা বৃহৎ আকারের হবে, এবং মেল গেমেট ক্ষুদ্র আকারের হবে, এবং দুজনের মিলনের ফলে জাইগোট সৃষ্টি হবে। সেই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যানআইসোগ্যামি। অ্যানআইসোগ্যামি সাধারণত দেখা যায় ক্লামাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে। ক্লামাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে অ্যানআইসোগ্যামি পরিলক্ষিত হয় বা অ্যানআইসোগ্যামি টাইপের গ্যামেট সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে বা বি হচ্ছে আইসোগ্যামি। আইসো মানে সমান, আইসোগ্যামি, আইসো মানে হচ্ছে সমান, অর্থাৎ যে পদ্ধতিতে মেল গেমেট এবং ফিমেল গেমেট দুটো একই রকম বা একই সাইজের দেখতে হয় এবং তাদের মিলনের ফলে নির্দিষ্ট এককোষী জাইগোট গঠিত হয়, সেই নির্দিষ্ট প্রকারের গ্যামেটের টাইপকে আইসোগ্যামি বলা হয়, বা সেই প্রকারের রিপ্রোডাকশনকে, সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আইসোগ্যামি বলা হয়। আইসো মানে সমান, এটা আমরা মনে রাখবো সময়, আইসো মানে সমান, দুটো গ্যামেটে আকৃতিগত দিক থেকে একই রকম হবে, সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলবো আমরা আইসোগ্যামি। আইসোগ্যামিতে সাধারণত মিউকর, ঠিক আছে, ইউলোথ্রিক্স, বিভিন্ন শৈবাল জন্ম করে, যেমন মিউকরের ক্ষেত্রে মিউকরের ক্ষেত্রে ইউলোথ্রিক্স নামক শৈবাল, প্রত্যেকটা শৈবাল ইউলোথ্রিক্স প্রভৃতি, তাদের যে গ্যামেট ফরমেশনের পদ্ধতি, সেই গ্যামেট তৈরির পদ্ধতি হচ্ছে আইসোগ্যামিক পদ্ধতির গ্যামেট। 3 নম্বর হচ্ছে এবিসি, 3 নম্বর হচ্ছে উগ্যামি, সি হচ্ছে উগ্যামি। অর্থাৎ উ কথাটা এসেছে উসাইড থেকে, উসাইড মানে ডিম্বাণু। অর্থাৎ এই প্রকার জনন পদ্ধতিতে একটি গেমেট আকৃতিতে বড় এবং নিশ্চল প্রকৃতির, অপর গেমেটটি আকৃতিতে ক্ষুদ্র কিন্তু সচল প্রকৃতির। তাহলে জেনারেলি কি হয়, যেটা ফিমেল গেমেট বা স্ত্রী গেমেট হচ্ছে, যেমন এখানে হচ্ছে স্ত্রী গেমেটটা হচ্ছে ডিম্বাণু, এটা বড় এবং নিশ্চল, মানে এর কোনো চলন ক্ষমতা নেই, নিশ্চল প্রকৃতির হয়। আর এখানে পুংগ্যামেট যেটা হয়, পুংগ্যামেট বা শুক্রাণু, এটা হচ্ছে সচল প্রকৃতির, অর্থাৎ এই চলন ক্ষমতা যুক্ত। তাহলে একটা বৃহৎ বড় হবে, কোনটা হবে, ডিম্বাণু বৃহৎ বড় হবে, নিশ্চল প্রকৃতির হবে। পুংগ্যামেট অপেক্ষাকৃত ক্ষুদ্র, অনেক বেশি ক্ষুদ্র এবং নিশ্চল প্রকৃতির এবং সচল প্রকৃতির হবে, এবং সেই গেমেট দুটির মিলনের ফলে যখন জাইগোট সৃষ্টি হবে, তখন সেই গ্যামেট পদ্ধতিকে বা সেই যৌনজনন পদ্ধতিকে বলা হবে উগ্যামি। অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু একদম নিশ্চল, একদম সচল প্রকৃতির হবে। তাহলে এটা 3টে টাইপ গেল, সিনগ্যামি, আইসোগ্যামি, অ্যানআইসোগ্যামি এবং উগ্যামি, 3 প্রকারে হয়ে থাকে সাধারণত। এবার হচ্ছে চলে যাচ্ছে আমরা কনজুগেশন। কনজুগেশন মানে সংশ্লেষ বা সংযুক্তি। কনজুগেশন মানে সংশ্লেষ বা সংযুক্তি। কনজুগেশন বা সংশ্লেষ বা সংযুক্তি কি হয়, এটা হচ্ছে বিশেষ প্রকারের যৌনজনন
কনজুগেশন বা সংশ্লেষ বা সংযুক্তির মাধ্যমে যে সমস্ত জীবগুলো যৌন জনন করে তারা প্রকৃতপক্ষে কিন্তু যৌন জনন করে না সাধারণ অবস্থায়, তারা সাধারণ অবস্থায় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা বেশি করে থাকে। যখনই দীর্ঘদিন ধরে তারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে করতে তাদের জীবন শক্তির পরিমাণ হ্রাস পেতে থাকে, অর্থাৎ তারা যখন অপত্য দুর্বল প্রকৃতির উৎপন্ন করতে শুরু করে, দীর্ঘদিন ধরে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে করতে তারা অপত্যগুলো যখন দুর্বল হতে আরম্ভ করে, তখন তাদের জীবন শক্তিকে বাড়ানোর জন্য তখন তারা এই কনজুগেশন নামক যে যৌন জনন সেই যৌন জননের সাহায্য নেয়। তাহলে জেনারেলি এরা কিন্তু সবসময় কনজুগেশন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না, এরা জেনারেলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে করতে যখন তাদের জীবন শক্তির পরিমাণ হ্রাস পেতে থাকে, অপত্যে দুর্বল প্রকৃতির হতে উৎপন্ন করে, তখন তারা কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে জনন সম্পন্ন করে থাকে। এরপর দেখে নেয় যা কনজুগেশন কোন কোন প্রকারের। প্রথমে এক নম্বর টাইপের কনজুগেশন বলি কি হয় এখানে না, দুটো জীব দেহ অস্থায়ীভাবে মিলিত হয়। এটা যদি এক নম্বর জীব দেহ হয় এ, এটা বি, দুটো জীব দেহ অস্থায়ীভাবে মিলিত হয় এবং তাদের নিউক্লিয় বস্তু আদান প্রদান ঘটায় তাদের যে নিউক্লিয় বস্তু সেই নিউক্লিয় বস্তুর আদান প্রদান ঘটায় এবং নিউক্লিয়াসের মধ্যে ভেরিয়েশন বা প্রকরণের সৃষ্টি করে, সেই যৌন জননকে বলা হয় কনজুগেশন বা সংযুক্তি। তাহলে অস্থায়ীভাবে দুটো জীব দেহ মিলিত হয়, দুটো ভিন্ন স্ট্রেনের জীব দেহ অস্থায়ীভাবে মিলিত হয়ে তাদের মধ্যে একটা নালী গঠিত হবে, যে নালীর মাধ্যমে তারা নিজেদের যে প্রাজননিক বস্তু বা নিউক্লিয় বস্তুর আদান প্রদান ঘটাবে এবং নিজেদের মধ্যে ভেরিয়েশন সৃষ্টি করবে, সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলা হয় কনজুগেশন বা সংশ্লেষ। এরপর দেখে নেওয়া যাক সংশ্লেষের প্রকারভেদগুলো। প্যারামোসিয়ামের ক্ষেত্রে যদি লক্ষ্য করা হয়, যদি প্যারামোসিয়াম, প্রথম আমি উদাহরণটা দিচ্ছি প্যারামোসিয়াম করাডাইয়ের উদাহরণ। প্যারামোসিয়ামের ক্ষেত্রে কি হয়, দুটো প্যারামোসিয়াম অস্থায়ীভাবে মিলিত হয়। এটা প্যারামোসিয়াম এ, প্যারামোসিয়াম বি, এটা প্যারামোসিয়াম এ, এটা প্যারামোসিয়াম বি। প্যারামোসিয়ামের দু ধরনের নিউক্লিয়াস থাকে আমরা জানি, একটা হচ্ছে বৃহৎ বৃক্কাকার নিউক্লিয়াস, বৃক্কের মতো দেখতে হয়। এই বৃহৎ বৃক্কাকার নিউক্লিয়াসকে বলা হয় ম্যাক্রোনিউক্লিয়াস। ক্লিয়ার? একে বলা হয় ম্যাক্রোনিউক্লিয়াস। আর ক্ষুদ্র প্রকৃতির যে নিউক্লিয়াস থাকে সেই ক্ষুদ্র প্রকৃতির নিউক্লিয়াসকে বলা হয় মাইক্রোনিউক্লিয়াস। আমি দুটো কালার দিয়ে করার চেষ্টা করছি। এই দুটো হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস, এটা বি মাইক্রোনিউক্লিয়াস, রেড কালারের বি মাইক্রোনিউক্লিয়াস, এটা হচ্ছে এই ব্লু কালারের হচ্ছে এর মাইক্রোনিউক্লিয়াস। তাহলে ক্ষুদ্র প্রকৃতির যে নিউক্লিয়াস সেই ক্ষুদ্র প্রকৃতির নিউক্লিয়াসকে বলা হয় মাইক্রোনিউক্লিয়াস। তাহলে এটা হলো, আমি পয়েন্টিং করে দিচ্ছি, মাইক্রোনিউক্লিয়াস। এরপর কি হয়, উভয় ক্ষেত্রে ম্যাক্রোনিউক্লিয়াস কিন্তু এই সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, তাদের কোনো ফাংশন নেই, শুধুমাত্র মাইক্রোনিউক্লিয়াস সংশ্লেষ প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিওসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে কি হয় না, চারটি হ্যাপ্লয়েড সংখ্যক মাইক্রোনিউক্লিয়াস গঠিত হয়। তাহলে মিওসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস কোথা হচ্ছে না, যে নির্দিষ্ট ম্যাক্রোনিউক্লিয়াস ছিল সেই নির্দিষ্ট ম্যাক্রোনিউক্লিয়াস হলো মিওসিস। আমরা জানি মিওসিস বিভাজন একটা নিউক্লিয়াস বিভাজিত হয়, সেখান থেকে চারটা গ্যামেটের সৃষ্টি হয়। তাহলে চারটা মাইক্রোনিউক্লিয়াসের উৎপত্তি ঘটে প্রাথমিক পর্যায়ে। নেক্সট কি হয়, চারটা নিউক্লিয়াসের মধ্যে, চারটা যে নিউক্লিয়াস ছিল সেই চারটা নিউক্লিয়াসের মধ্যে তিনটা নিউক্লিয়াস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। তিনটা নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল। থাকে একটা করে নিউক্লিয়াস। তাহলে তিনটে নিউক্লিয়াস বিলুপ্ত হলো, থাকে একটা করে নিউক্লিয়াস। এরপর কি হয়, যে একটা করে নিউক্লিয়াস আছে সেই একটা করে নিউক্লিয়াস এরপর এখানে সমবিভাজন লক্ষ্য করা যায়। সমবিভাজন অর্থাৎ মাইটোসিস। আগে কি ঘটেছিল, মাইটোসিস বিভাজন ঘটেছিল। এরপর কি হয়, মাইটোসিস বিভাজনের মাধ্যমে এরা কি হয়, দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সৃষ্টি করে। দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এখানেও কিন্তু দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সৃষ্টি করে। তাহলে উভয় প্যারামোসিয়ামের ক্ষেত্রে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠিত হলো। এরপর কি হয়, এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলো নিজেদের মধ্যে আদান প্রদান ঘটায় না, অর্থাৎ এই নিউক্লিয়াস যায় এই দিকে, এই নিউক্লিয়াস আসে এই দিকে। তার মানে আলটিমেট শেষে, এটা যদি লক্ষ্য করা যায়, শেষে আমরা এই ধরনের ঘটনা দেখতে পাবো। কেমন দেখতে পাবো না, রেড কালারের নিউক্লিয়াস এখানে একটা, ব্লু কালারের নিউক্লিয়াস ওখানে একটা এবং এখানে একটা হলো। তাহলে আদান প্রদান ঘটে গেল, এদিকের নিউক্লিয়াস চলে গেছে ওইদিকে, ওইদিকে নিউক্লিয়াস চলে গেছে এইদিকে, এই n সংখ্যক
কারণ এটা সমবিভাজন ঘটেছে n সংখ্যক ক্রোমোজোম যুক্ত নিউক্লিয়াস। এরপর উভয় নিউক্লিয়াসের ফিউশন ঘটে, উভয় নিউক্লিয়াসের যদি ফিউশন হয় তাহলে এরপর উভয় নিউক্লিয়াসের ফিউশন হলো, ফিউশন হওয়ার পরে হয়ে গেল এটা ধরলাম উভয় নিউক্লিয়াসের ফিউশন হলো, এটা একটা নিউক্লিয়াস সৃষ্টি হলো, এটা একটা নিউক্লিয়াস সৃষ্টি হলো। এখন নিউক্লিয়াস যেটা হলো সেই নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? এখন নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 2n সংখ্যক, অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতির নিউক্লিয়াস হয়ে গেল। এরপরে ডিপ্লয়েড যে নিউক্লিয়াস আছে সেই ডিপ্লয়েড নিউক্লিয়াস কি হয় না, এখানে যে ডিপ্লয়েড নিউক্লিয়াসগুলো থাকে সেই ডিপ্লয়েড নিউক্লিয়াসগুলোর বিভাজন ঘটে। বিভাজন ঘটার পরে এখানে কি হয় না, বিভাজন ঘটার পরে এখান থেকে বারবার বিভাজনের মাধ্যমে এখান থেকে 8টি ডিপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি, 1 2 3 4 5 6 7 8। একই রকম এদিকেও 1 2 3 4 5 6 7 8, 8টি নিউক্লিয়াস সৃষ্টি। মিয়োসিস বিভাজন প্রত্যেকটি কিন্তু ডিপ্লয়েড। যখন মিয়োসিস বিভাজন যখন মাইটোসিস বিভাজনের মাধ্যমে, কারণ ডিপ্লয়েড নিউক্লিয়াস মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই সময় ম্যাক্রো নিউক্লিয়াস থেকে সেই ম্যাক্রো নিউক্লিয়াসটি বিশ্লিষ্ট হয়ে পড়ে, ম্যাক্রো নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে পড়ে এবং প্যারামিশনগুলো পরস্পর থেকে ছেদ হয়ে যায়, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে যে সংযোগ স্থাপিত হয়েছিল সেই সংযোগ তারা বিচ্ছিন্ন করে দেয়, তারা পরস্পর থেকে ছেড়ে যায়। এরপর কি হয় না, যে ম্যাক্রো নিউক্লিয়াস ছিল সেই ম্যাক্রো নিউক্লিয়াস এখানে বিলুপ্ত হয়ে গেছে। এরপর কি হয়, 8টা যে অপত্য নিউক্লিয়াস আছে, 8টা অপত্য নিউক্লিয়াস আছে 4টি ম্যাক্রো আর 4টি মাইক্রো। এর ক্ষেত্রে 4টি ম্যাক্রো আর 4টি মাইক্রো গঠিত হয় এবং শেষে প্রত্যেকটা প্যারামিশনের মধ্যে একটি বৃহৎ আকারের ম্যাক্রোনিউক্লিয়াস একটি ক্ষুদ্র আকারের মাইক্রোনিউক্লিয়াস হয় এবং কটি অপত্যের সৃষ্টি হয়? 1 2 3 4, প্রত্যেকটা থেকে 4টি অপত্যের সৃষ্টি ঘটে, একটি ম্যাক্রোনিউক্লিয়াস একটি মাইক্রোনিউক্লিয়াস গঠিত হয় এবং এইভাবে তারা কিন্তু ক্রোমোজোম সম্পন্ন করে থাকে। তাহলে এটা হলো প্যারামিশন প্রোডাক্টের সংশ্লেষ। নেক্সট চলে যাচ্ছি আমরা। আর কার মধ্যে দেখা যায়, এখানে আরো দেখা যায় যার মধ্যে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে। ব্যাকটেরিয়ার দুই প্রকারের স্ট্রেন, F+ স্ট্রেন আর ব্যাকটেরিয়ার F- স্ট্রেন। সেক্স পিলি আমাদের এই পিলি ফিমরি ব্যাকটেরিয়ার শরীরের বাইরে পাওয়া যায়। তাহলে সেক্স পিলির মাধ্যমে এরা কনজুগেশন টিউব গঠন করে মাধ্যমে বরাবর নিউক্লিয় বস্তু, এটা হচ্ছে নিউক্লিয় বস্তু, এটা হচ্ছে F- এর নিউক্লিয় বস্তু। এটা অন্য কালার দিয়ে করছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে F- এর নিউক্লিয় বস্তু। এরপর কি হয়, F+ এর নিউক্লিয় বস্তুর কিছুটা অংশ F- এর দ্বারা গৃহীত হয়, অর্থাৎ F+ কিছু অংশ F- কে দান করে। পরবর্তীকালে কি হয়, F- এর সঙ্গে F+ এর যে নিউক্লিয় বস্তু, সেই নিউক্লিয় বস্তু এখানে সংযোগ ঘটে এবং মাঝখানে যে কনজুগেশন টিউব গঠিত হয়েছিল সেই টিউব বিলুপ্ত হয়ে যায় এবং দুটি ব্যাকটেরিয়া পরস্পরকে পৃথক হয়ে তাদের জেনেটিক কম্বিনেশন পরিবর্তন করে নেয়। এই ধরনের যে ঘটনাটা এটা শুধুমাত্র ব্যাকটেরিয়া ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা F+ এবং F- স্ট্রেন যে ব্যাকটেরিয়া আছে সবসময় F+ দান করে থাকে এবং F- গ্রহণ করে এর মাধ্যমে নিজেরা সম্পন্ন করে থাকে। তাহলে এটা হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আর কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, স্পাইরোগাইরা কি হয়, স্পাইরোগাইরা দুটো সেল বডি, এটা একটা স্পাইরোগাইরা, এটা একটা স্পাইরোগাইরা। এটা এর নিউক্লিয় বস্তু, এরপর কি হয়, এই দুজনের মাধ্যমে সেল ওয়াল বরাবর উপবৃদ্ধির সৃষ্টি হয়, যে উপবৃদ্ধির মাধ্যমে উভয়ের সঙ্গে সংশ্লেষ নালী বা কনজুগেশন টিউব গঠিত হয় এবং একদিকে স্পাইরোগাইরাতে মেল গেমেট গঠিত নিউক্লিয়াস থেকে, এটাকে মেল গেমেট, একদিকে তাকে আমরা ফিমেল গেমেট পরিগণিত করি। মেল গেমেটের কিছু অংশ স্থানান্তরিত হয়ে ফিমেল গেমেটে যায় এবং ফিমেল গেমেটের সঙ্গে মিলিত হয়। ফিমেল গেমেটের সঙ্গে মিলিত হওয়ার পর যে বিশেষ জাইগোট গঠিত হয় তাকে জাইগোট বলি না আমরা, এক্ষেত্রে এই নির্দিষ্ট জাইগোটটিকে বলবো আমরা জাইগোস্পোর। H2O আর জাইগোস্পোর গঠিত হয়।
যে জাইগোস্পোর পরবর্তীকালে জাইগোস্পোর থেকে নতুন অপত্য স্পাইরোগাইটের সৃষ্টি হয়। তাহলে মেল গ্যামেটের কিছু মেল গ্যামেট যে তৈরি হলো সেই মেল গ্যামেট ফিমেল গ্যামেটে স্থানান্তরিত হয়, ফিমেল গ্যামেটের সাথে মিলিত হয়, মিলিত হওয়ার পর জাইগোস্পোর গঠিত হয়, যে জাইগোস্পোর থেকে পরবর্তীকালে অনুকূল পরিবেশে নতুন স্পাইরোগাইটের উৎপত্তি হয়। তাহলে স্পাইরোগাইটা, প্যারামেসিয়াম কোরেটাম এবং ব্যাকটেরিয়া এই তিনজনে কিন্তু কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে থাকে। এরপর চলে যাচ্ছে আমরা যৌন জননের পর্যায়। যৌন জনন কতগুলি পর্যায়ের মাধ্যমে ঘটে, পর্যায়গুলো কি? যৌন জননের পর্যায় এক নম্বর হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট উৎপাদন। শুক্রাণু বা ডিম্বাশয়, আমি সাধারণভাবে বলছি, ডিম্বাশয় বা শুক্রাশয় থেকে অন্য ক্ষেত্রে অন্য জায়গায় হতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে অন্য জায়গায় হতে পারে। আমি জাস্ট বলছি ডিম্বাশয় শুক্রাশয় উদাহরণ দিয়ে বলছি। ডিম্বাশয় শুক্রাশয় থেকে গ্যামেটোজেনেসিস পদ্ধতির মাধ্যমে গ্যামেট তৈরি হয়, অর্থাৎ এখানে ডিম্বাণু এবং এখানে শুক্রাণু তৈরি হয়। যে পদ্ধতিতে ডিম্বাণু বা শুক্রাণু অর্থাৎ মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হয় সেই পদ্ধতিকে বলা হয় গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস তৈরি হওয়ার সময় এখানে মিওসিস প্রক্রিয়া হওয়া বাধ্যতামূলক। মিওসিস প্রক্রিয়া হওয়া বাধ্যতামূলক। মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্যামেট সৃষ্টি হয়। পদ্ধতি কি গ্যামেটোজেনেসিসের ফার্স্ট পর্যায়। নেক্সট পর্যায় হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেক বা ফার্টিলাইজেশন যে পদ্ধতিতে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট ছবিটা আগে এঁকে দিয়েছি, এবং মেল গ্যামেট পরস্পর মিলিত হয়ে জাইগোট গঠিত হয়। এককোষী জাইগোট, 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত এটা n, এটাও n, 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত জাইগোট সৃষ্টি হয়। তাকে নিষেক বা ফার্টিলাইজেশন বলা হয়। নিষেক দুই প্রকারের হতে পারে। কি? বহির্নিষেক এবং অন্তর্নিষেক। বহির্নিষেক বা বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন। দুই হচ্ছে অন্তর্নিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন। তাহলে অন্তর্নিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন, বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। বহির্নিষেক মানে বুঝতে স্ত্রী দেহের বাইরে যদি নিষেক সম্পন্ন হয়, ঠিক আছে? স্ত্রী দেহের বাইরে যদি নিষেক সম্পন্ন হয়, যেমন হচ্ছে ব্যাং, মাছ ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে স্ত্রীদের বাইরে সম্পন্ন হয়, পরিবেশে সম্পন্ন হয়, এনভায়রনমেন্টে সম্পন্ন হয়, তাহলে এই প্রকার নিষেক হচ্ছে বহির্নিষেক। স্ত্রীদের মধ্যে যদি সম্পন্ন হয়, নিষেক, তাহলে তাকে বলবো আমরা ইন্টারনাল, মানে ভিতরে সম্পন্ন। তার মধ্যে স্ত্রী প্রাণীর ভিতরে যদি সম্পন্ন হয় তাহলে সেটাকে অন্তর্নিষেক বলবো। এক্সাম্পল হচ্ছে মানুষ। তাহলে নিষেক হলো। এরপরে নিষেক ব্যবহার করে নেক্সট যে পর্যায়ে আছে সেটা হচ্ছে ভ্রূণ গঠন ও ভ্রূণের বৃদ্ধি। তাহলে 3 নম্বর পর্যায়ে হচ্ছে ভ্রূণের বৃদ্ধি। ভ্রূণের বৃদ্ধি সাধারণত 3 প্রকারের হতে পারে। 3 প্রকারের জেনারেলি হয়। সাধারণত 3টে পদ্ধতির মাধ্যমে ভ্রূণের বৃদ্ধি করে। অভিপেরাস বা অন্ডজ, ঠিক আছে? যে সমস্ত প্রাণীদের নিষেক ঘটার পর ভ্রূণ ডিমের ভিতরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাদের অভিপেরাস বা অন্ডজ প্রাণী বলা হয়। এক্সাম্পল হচ্ছে যেমন হচ্ছে এখানে অ্যাবিস রেপ্টিলিয়া, ডিমের ভেতরে নিষেক ঘটে। নিষেক ঘটার পরে যে ডিম তৈরি হয় সেই ডিম ভেতরে ভ্রূণের বৃদ্ধি ঘটে, তারা এপিপেরাস অ্যানিমাল বলা হয়। দিয়ে হচ্ছে ভিভিপেরাস বা জরায়ুজ। মাতৃদেহের জরায়ুর ভেতরে অর্থাৎ মাতার দেহে যে ইউটেরাস বা জরায়ু থেকে সেই জরায়ুর ভেতরে যদি ভ্রূণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে তাদেরকে ভিভিপেরাস বা জরায়ুজ প্রাণী বলা হয়। এক্সাম্পল হচ্ছে ভিভিপেরাস, উদাহরণ হচ্ছে ম্যামালসদের ক্ষেত্রে
ভিভিপ্যারাস প্রকৃতি লক্ষ্য করা যায়। আর হচ্ছে অভোভিভিপ্যারাস, অভোভিভিপ্যারাস অন্ডজোড়ায়ুজ বা অন্ডজোড়ায়ুজ। যে সমস্ত পাত্রে নিষেক সম্পন্ন হয়, নিষেক সম্পন্ন হওয়ার পরে ডিম তৈরি, ডিমের ভিতরে নিষেক সম্পন্ন হয় এবং যে ডিম তৈরি হয় সেই ডিমেই কিন্তু মাতৃদেহের ভিতরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই সমস্ত জীবদের মাতৃদেহের জোড়ায়ুজ থাকে না, নির্দিষ্ট যে ডিম তৈরি হয় সেই ডিমটা মাতৃদেহের ভেতরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন তাদেরকে অভোভিভিপ্যারাস বা অন্ডজোড়ায়ুজ বলা হয়। যেমন এক্সাম্পল দিচ্ছি শার্ক বা হাঙ্গর। শার্ক এটা ক্ষেত্রে কি হয় না মরমিড পাস, মরমিড পাস, মরমিড পাস নামক বিশেষ প্রকারের গঠন লক্ষ্য করা যায়, যে গঠনের দ্বারা কি হয় না সামগ্রিক ভ্রূণটা সেখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বডির সঙ্গে মরমিড পাস ঝুলে থাকে, পরবর্তীকালে যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় সেখান থেকে ভ্রূণ বেরিয়ে বাইরের পরিবেশে চলে আসে। তাহলে এটা হচ্ছে অভোভিভিপ্যারাস প্রকৃতি। তাহলে নিষেকের এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে পর্যায়গুলো বললাম, প্রথম পর্যায় হচ্ছে গ্যামেটোজেনেসিস, দ্বিতীয় পর্যায় হচ্ছে নিষেক, তৃতীয় পর্যায় হচ্ছে ভ্রূণের বৃদ্ধি। এই তিনটি পর্যায়ের মাধ্যমে এই সম্পন্ন হয়ে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের কি কি সুবিধা আছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন যে সুবিধা আছে, সুবিধাগুলো প্রথম নম্বর হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, দ্বিতীয় নম্বর হচ্ছে এটি হচ্ছে উন্নত পদ্ধতির জনন, তৃতীয় নম্বর হচ্ছে এই পদ্ধতির জননের মাধ্যমে জীবদের মধ্যে ভেরিয়েশন বা প্রকরণের সৃষ্টি হয়। এটা হচ্ছে সামগ্রিকভাবে এর সুবিধা। অসুবিধা কি আছে? প্রথম নম্বর অসুবিধা আছে এই পদ্ধতিতে সন্তান উৎপাদনের সংখ্যা প্রচুর কম হয়, একসঙ্গে 1, 2 বা 3 বা 4 তার বেশি সন্তান তৈরি হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে এই প্রকার ফার্টিলাইজেশনের ক্ষেত্রে বা এই প্রকার জনন সম্পন্ন হয়, জনন সম্পন্ন হওয়ার ফলে যেহেতু দুটো ভিন্ন জীবদের প্রয়োজন হয়, তাহলে এর ফার্টিলাইজেশনের সম্ভাবনা অনেক সময় কমে যায়। 3 নম্বর হচ্ছে সন্তান তৈরির ক্ষেত্রে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। চতুর্থ নম্বর হচ্ছে বংশের যে বিশুদ্ধধারা, সেই বিশুদ্ধধারা সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট হয়। এগুলো হচ্ছে যৌন জননের অসুবিধা। আশা করি আজকের যে ভিডিওটি বলা হলো, এই ভিডিওটিতে যৌন জনন সম্পর্কে সাধারণ ধারণা পরিষ্কার করা সম্ভব হয়েছে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার, ধন্যবাদ।